নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। শুরু করছি চা আড্ডা আর ভোট, এবং চা আড্ডা আর ভোটেই আমরা প্রতিদিন তুলে ধরি কিশলয়, কোচবিহার থেকে কাকদ্বীপ থেকে শুরু করে কাঁথি থেকে শুরু করে দার্জিলিং থেকে ডায়মন্ড হারবার, প্রতিটা কেন্দ্রের কাউন্টডাউন, যে লোকসভা ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে, প্রতিটা কেন্দ্রের প্রচার এবং সেই প্রচারে প্রার্থীরা কে এগিয়ে রয়েছে, কে পিছিয়ে রয়েছে, কে কি বলছেন, কাদের মধ্যে জোর টক্কর এবং কোন কথায় দানা বাঁধছে বিতর্ক, সেই সব নিয়ে শুরু করছি চা আড্ডার ভোট। একেবারেই চা আড্ডার ভোট তো চলবেই, কিন্তু সন্তু, আমার প্রশ্ন হচ্ছে যে কিছু তথ্য তো আমাদের একান্তই ব্যক্তিগত থাকে, যেমন আমি কোথায় থাকি, আমার অ্যাড্রেস, আমার ফোন নাম্বার, আমি কাকে শেয়ার করব, কাকে দেব, এবং আমার সমস্ত ডিটেলস আমি কতজনকে জানাতে চাইবো, সেটা তো একান্তই আমার পার্সোনাল বিষয় একদম, এবং সবার জানার কথা যে আমি কি, আমি কে, আমি কোথায় থাকি, সমস্ত ডিটেলস কি সবাই জানবে? একদমই কিশলয়, এবং সব থেকে বড় প্রশ্ন কিশলয়, যে আমি যদি কোনো সরকারি প্রকল্প পেতে চাই, যদি কেন্দ্রীয় সরকারি প্রকল্প পেতে চাই, কেন্দ্রের সরকার চালায় রাজনৈতিক দল বিজেপি, তাহলে কি আমাকে বিজেপি করতে হবে? রাজ্যে যদি কোনো প্রকল্প পেতে চাই, রাজ্যের সরকার চালায় রাজনৈতিক দল তৃণমূল, তাহলে কি আমাকে তৃণমূল করতে হবে? গণতন্ত্রকে এই কথা বলছে না, গণতন্ত্র এই কথা বলছে না, কিন্তু সেই কথা ভুলে গিয়েছেন বোধহয় এই তৃণমূলের ছোটখাটো নেতারা, তৃণমূলের সদ্য বড় হয়ে ওঠা নেতারা, দেবাংশুর মতো নেতারা। আর শুধু দেবাংশু নয় সন্তু, দেবাংশুর করা টুইট, রেখা পাত্র নাকি স্বাস্থ্যসাথী সমস্ত সুবিধা পান, যেটা তিনি করেছিলেন, পরে ডিলিট করতে বাধ্য হন রিপাবলিকের খবরের পর। সেই টুইট করে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল যে টুইটার হ্যান্ডেল বা এক্স হ্যান্ডেল, সেখান থেকেও বলা হচ্ছে রেখা পাত্র তো সমস্ত সুযোগ পাচ্ছেন, স্বাস্থ্যসাথী কার্ড পাচ্ছেন, সেই স্বাস্থ্যসাথী কার্ড আমার তোমার দর্শকের ট্যাক্সের টাকায়। একটা ছোট্ট প্রতিবেদন দেখবো, তারপর আলোচনায় ফিরবো এই নিয়ে। প্রতিবেদন। তৃণমূল কংগ্রেস কি বলতে চাইছে? সরকারি সুবিধা নিতে গেলে তৃণমূল করতে হবে? সরকার যদি কোনো একটি প্রকল্প চালু করে, তাহলে কি সেই প্রকল্পের উপর অধিকার কায়েম হয়ে যায় শাসক দলের? তৃণমূল কংগ্রেস অবশ্য সেটা প্রমাণ করতেই মরিয়া। মমতা ব্যানার্জি স্বাস্থ্যসাথী চালু করেছেন বলে সেই প্রকল্প যেন তৃণমূলেরই সম্পত্তি। একেবারে সাধারণ বাড়ি থেকে উঠে আসা বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ছোট করতে উঠে পড়ে লেগেছে শাসক দল। স্বাস্থ্যসাথী কার্ড থাকা কি রেখার অপরাধ? পশ্চিমবঙ্গের ভোটার হিসেবে সরকারি প্রকল্পের সুবিধা নেওয়া কি অন্যায়? সরকারি সাহায্য নেওয়া অপরাধ নাকি? তো মমতা ব্যানার্জি কেন ভারতবর্ষের পাসপোর্ট ব্যবহার করেন? ভারতবর্ষ তো মোদির সরকার, তো মমতা ব্যানার্জি কেন পাসপোর্ট থাকবে? ইন্ডিয়ার পাসপোর্ট তো মোদি দেয়। তো এটা কোনো যুক্তি হলো? সরকার সবার, সরকারের সমস্ত কিছু দায়িত্ব তো সরকার। আধার কার্ড দিচ্ছে কেন্দ্রীয় সরকার, তো তার মানে মমতা ব্যানার্জি আধার কার্ড তৈরি করবে না? তৃণমূলকে জবাব দিতে ছাড়েননি খোদ বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। তৃণমূল কংগ্রেস কি বলতে চাইছে? সরকারি সুবিধা নিতে গেলে তৃণমূল করতে হবে? দিদি আর ভাইপো দুজনে এসে সন্দেশখালীর বুকে দেখে যাক যে কেমন আমরা সুবিধা সঞ্চয় পেয়েছি। প্রত্যেকটা মা বোনের ঘর তো ভেঙে পড়ে গেছে, সেগুলো দেখলেই পশ্চিমবাংলার মানুষ বুঝতে পারবে যে আমরা কেমন সুবিধা পেয়েছি। বেকায়দায় পড়ে তৃণমূল যথারীতি শাক দিয়ে মাছ ঢাকতে ব্যস্ত। এই যে 5 বছর যে অন্তর যে ভোট হয়, সেই ভোটে মানুষ কাকে ভোট দেয়? ডিএমকে দেয়, বিডিওকে দেয়, ভোট দেয় একটা রাজনৈতিক দলকে। আমরা জাস্ট দেখিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় যা কিছু করেছেন সবার জন্য করেছেন, সেখানে কোনো দল, জাতি, ধর্ম, দল দেখা হয়নি। রেখা পাত্রকে নিয়ে তৃণমূলের সোশ্যাল মিডিয়া পোস্ট প্রমাণ করলো বসিরহাটের বিজেপি প্রার্থী রীতিমতো ভাবাচ্ছেন তৃণমূলকে। কিন্তু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাকে ঘিরতে গিয়ে তার ব্যক্তিগত তথ্য সোশ্যাল মিডিয়া ফাঁস করা কি অন্যায় নয়? বাংলার সাধারণ মানুষের সরকারি তথ্য কতটা সুরক্ষিত, এখন তো সেই প্রশ্নও উঠে গিয়েছে। অন্যদিকে একটা সরকারি প্রকল্পের টাকা তো কোনো দল নিজের পকেট থেকে দেয় না, সাধারণ মানুষের করের টাকা দিয়ে সেই প্রকল্প হয়। সেটা কি জানেন না তৃণমূলের ছোট বড় নেতারা? স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও কেন অনেক হাসপাতালে তা গ্রহণ করা হয় না, সেই উত্তর কি আছে তৃণমূলের কাছে? শুধুমাত্র ইগোর কারণে প্রধানমন্ত্রীর আয়ুষ্মান ভারত যোজনাকে কার্যকর করতে না দেওয়া কি বাংলার মানুষের সঙ্গে প্রতারণা নয়? আজ জবাব চায় বাংলা। কারোর ব্যক্তিগত তথ্য ফাঁস করা শুধু অন্যায় নয়, অপরাধ।
অপরাধ করেছিলেন দেবাংশু ভট্টাচার্য। দেবাংশু যে তথ্য ফাঁস করেছে সেই তথ্যে রেখার ফোন নাম্বার, রেখার জাতিগত শংসাপত্র, রেখার পরিচয়, রেখার বাড়ি, সবকিছু তথ্য ফাঁস হয়ে যাচ্ছে। এবং সেই জায়গায় একটা তো প্রশ্ন উঠবে যে তৃণমূল না করলে সরকারি সুবিধা পাওয়া যাবে না, বিজেপি না করলে সরকারি সুবিধা পাওয়া যাবে না, এটা ভারতের গণতন্ত্রের, ভারতের সংবিধানে কোথায় লেখা রয়েছে? লেখা নেই। কিন্তু দেবাংশুর মতো নেতারা, তৃণমূলের মতো রাজনৈতিক দল, তারা রেখা পাত্রকে কি ভয় পাচ্ছে? তাই রেখা পাত্রকে নিয়ে এত তাদের চিরবিরানি, এত তাদের ভয়। আসবো আলোচনায়, যারা রয়েছেন পরিচয় করে দেবো। আমার সঙ্গে রয়েছেন নারায়ণ চক্রবর্তী, বিজেপির মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন দেবব্রত রয়, রাজনৈতিক কর্মী, শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের হয়ে পক্ষ রাখবেন তিনি। অন্যদিকে সুকান্ত ঘোষ রয়েছেন, অধ্যাপক, সরাসরি লাইভ স্কাইপিতে রয়েছেন। এবং আমরা আলোচনায় যাব কিশলয়, কিন্তু কিশলয় দেবাংশু ভট্টাচার্য তিনি কি নিজের ভুল বুঝতে পারলেন? এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ সন্তু, এই মুহূর্তে ব্রেকিং নিউজ, যেটা প্রথমেই বললাম, রিপাবলিকের টানা প্রশ্ন, পোস্ট ডিলিট করতে বাধ্য হলেন দেবাংশু ভট্টাচার্য। দেবাংশু ভট্টাচার্য, আপনাকে বলছি, পোস্ট ডিলিট করেছেন আপনি রিপাবলিকের টানা প্রশ্নের পর। আপনি তথ্য ফাঁস করেছেন। রেখা পাত্র একজন মহিলা, একজন পিছিয়ে পড়া মহিলা, সন্দেশখালী থেকে উঠে এসেছেন, নির্যাতিতা, তার সমস্ত তথ্য আপনি ফাঁস করেছেন। এটা একটা অপরাধ এবং এই মুহূর্তে আপনি নিজের ভুল বুঝতে পেরে পোস্ট ডিলিট করেছেন এক্স হ্যান্ডেল থেকে। আপনি ক্ষমা চান রেখা পাত্রর কাছে, সেই কথাই হয়তো গোটা বাংলার মানুষ ভাবছে। এই মুহূর্তে ব্রেকিং, দেবাংশু ভট্টাচার্য বাধ্য হয়েছেন, তৃণমূলের ছোট বড় মাঝারি নেতাদের মধ্যে যিনি পড়েন, দেবাংশু ভট্টাচার্য বাধ্য হয়েছেন পোস্ট ডিলিট করতে। সন্তু, একদমই কিশোরের প্রকাশ্যে দেবাংশু ভট্টাচার্য কি ক্ষমা চাইবে দেবাংশু ভট্টাচার্য, না নিজের ইগোর কারণে চুপ থাকবে? আমি দেবব্রত তাকে দিয়ে শুরু করি। দেবব্রত, দেবাংশু ক্ষমা চাইলো কি না চাইলো তা নিয়ে কোনো ইন্টারেস্ট নেই। একটা প্রশ্ন তো করতে হয় যে তৃণমূল করলে তবে আপনি সরকারি সুবিধা পাবেন, এটা কোন গণতন্ত্র? না, ব্যাপারটা ঠিক তা নয়। এখন বিজেপি নেতারা বোঝানোর চেষ্টা করছে। শুনুন, ব্যাপারটা হচ্ছে, ব্যাপারটা কি? ব্যাপারটা এটাই, বিজেপি নেতারা বোঝানোর চেষ্টা করছে স্বাস্থ্যসাথী প্রকল্পে কোনো কাজ হয় না, সুবিধা পাওয়া যায় না। সেইটা বোঝাতে গিয়ে হয়তো দেবাংশু পোস্টটা করেছিল। না, দেবাংশু আপনাকে বলে করেছে। শুনুন, শুনুন, এরকম পোস্ট অনেক হয়। আপনি দাদা 4টা ভোটে গরম চা খেয়ে দিয়ে মাথাটা ফ্রেশ করে বলুন, এটা অন্যায় হয়েছে না অন্যায় হয়নি। শুনুন, ন্যায় অন্যায় পরে বিচার করা যাবে। না, পরে কেন, আগে বিচার হবে। ন্যায় অন্যায় পরে কেন, আগে বিচার হবে। সেটা বসিরহাটের মানুষ করে দেবে, একটু ওয়েট করুন, সেটা মানুষ করবে। কিন্তু দেখুন, পোস্ট ডিলিট করা এটা প্রথম নয়। অনেক রাজনৈতিক দল করে, অনেক রাজনৈতিক দল পুছে দেয়, সেটা আমরা দেখেছি। মাননীয় শুভেন্দু অধিকারীকে নিয়ে বিজেপি অনেক পোস্ট করেছিল। না, সেটা তো আপনি বলুন। আপনার ব্যক্তিগত তথ্য আমি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিচ্ছি। শুনুন, আমি মানুষের কাছে জানিয়ে দিচ্ছি আপনার ফোন নাম্বার কি, আপনার বাড়ির অ্যাড্রেস কি। এটা অন্যায় নয়, এটা অপরাধ। এই অপরাধের সৃষ্টিকর্তা হচ্ছে বিজেপি। কারণ আমরা পেগাসাস কেলেঙ্কারি দেখেছি, ব্যক্তিগত তথ্য। পেগাসাস তো আমরা দেখতে পাচ্ছি। কোন জায়গায় সরকারি তথ্য বাইরে আসে? নারায়ণবাবু, কোন জায়গায় সরকারি তথ্য কিভাবে সরকারি তথ্য কিভাবে বাইরে আসে? আমার স্বাস্থ্যসাথী কার্ড যদি থাকে, তার নাম্বার, আমার স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার মানুষ জানছে কি করে, দেবাংশু জানছে কি করে? তার মানে পেগাসাসের মতো যেই জিনিস অভিযোগ তোলে বিরোধীরা, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, সেই কাজটাই তো করছে এই সরকার, এই রাজ্য সরকার। আসলে দেবাংশু একটা খুঁটি মাত্র, এরকম প্রচুর ল্যাম্পপোস্ট আছে। আসল ব্যাপারটা হচ্ছে মাননীয়া। এবং তার অসুবিধে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে শেখ শাহজাহান মারফত যে হিন্দু মেয়েদের ওপর এবং হিন্দু মুসলমান নির্বিশেষে জমি, সম্পত্তি, মাছ এগুলো লুট করেছিল শেখ শাহজাহান, যিনি এই মাননীয়ার প্রশ্রয়েই বড় হয়েছেন, তার বিরুদ্ধে প্রথম প্রতিবাদীর নাম হচ্ছে রেখা পাত্র। এবং যেহেতু রেখা পাত্র একজন দলিত মহিলা হিসেবে মমতা ব্যানার্জির যে নেতৃত্ব, তাকে চ্যালেঞ্জ করার জায়গায় যাচ্ছেন, সেটা বিজেপি বা অন্য কারোর কথা নয়। এই অনুপ্রেরণা, আমি বারবার বলছি, এটা হচ্ছে অনুপ্রেরণার, এটা মানে একটা খেলা। নারায়ণ বাবু বলছেন অনুপ্রেরণায় হচ্ছে। আমি দেবব্রত বাবুর কাছে আসার আগে আমি একবার সুকান্ত বাবুর কাছে যাব। সুকান্ত ঘোষ রয়েছেন, অধ্যাপক,
সুকান্ত বাবু একজন পিছিয়ে পড়া মহিলা, সন্দেশখালী থেকে তিনি লড়াই করে উঠে এসেছেন, তিনি প্রথম রাজনীতিতে পা রেখেছেন। প্রথমেই তার সমস্ত তথ্য ফাঁস করে দেওয়া হলো এবং বলা হলো এই তো স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছে, তাহলে তৃণমূলের বিরুদ্ধে কেন দাঁড়াবে, তাহলে কেন ভোটে দাঁড়াবে, তাহলে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে কেন কথা বলবে? এটা কি অপরাধ নয়? দেখো, সবচেয়ে বড় ঘটনা রাইট টু প্রাইভেসি, মানে তার ব্যক্তিগত জীবন বিষয় যে কোনো না, সেটা আমাদের ভারতীয় সংবিধানের 21 নং ধারায় রাইট টু লাইফ এবং লিবার্টি, এটা কিন্তু সবসময় আমাদের স্বীকৃত অধিকার। এবং ব্যক্তির ব্যক্তিগত জীবনে সেটা শুধুমাত্র রাষ্ট্র নয়, কোনো অরাষ্ট্রীয় কারকও কিন্তু কোনোভাবে হস্তক্ষেপ করতে পারে না। এবার সেটা দেবাংশু ভট্টাচার্য যেটা করেছেন সেটা তিনি পোস্ট চেক স্যান্ডেলে করতেই পারতেন, যে তিনি স্বাস্থ্যসাথীর সুবিধা নেওয়ার পরেও তিনি বলতে পারতেন, তার রাজনৈতিক প্রচার করতে পারতেন, কিন্তু কোথাও গিয়ে তার ব্যক্তিগত তথ্যগুলো সবার সামনে তুলে ধরার যেটা অন্যায় তিনি করেছেন, এবং তিনি একজন মহিলা, এবং সেটা কিন্তু দেখতে হবে সেটা যথেষ্ট অন্যায়, কারণ তার ব্যক্তিগত জীবনটা সেটা সবার সামনে চলে এসছে, সেটা একজন মহিলার কিন্তু। এবং যে কোনো সময় আমাদের এই মোবাইল নাম্বার যেটা আধার কার্ডের সঙ্গে অ্যাটাচ থাকে, এবং যে কোনো সময় এটা থেকে যে কোনো কিছু হয়ে যেতে পারে, এবং সেরকম বহু আকচার ঘটছে। সুতরাং এই ধরনের ঘটনা তিনি যে ডিলিট করেছেন এটা তিনি সঠিক করেছেন, কিন্তু এত অনেকটা দেরি হলো তার ভাবনা চিন্তা সেই জায়গায় আসতে। এবং রাজনৈতিক সংস্কৃতি, আমি লাস্ট কথা বলবো, রাজনৈতিক সংস্কৃতি। সন্তু, দেবব্রত বাবুর কাছে আমার একটা প্রশ্ন আছে। দেবব্রত বাবু, আপনার ফোন নাম্বার এবং অ্যাড্রেস বলুন দর্শকদের। না সেটা দেখুন পার্সোনাল। দেবব্রত বাবু, আপনার ফোন নাম্বার এবং অ্যাড্রেস বলুন। আপনি কেন বলতে চাইছেন না সেটা বলুন, কারণ আপনার সেটা দেবব্রত বাবু, আপনার ফোন নাম্বার এবং অ্যাড্রেস বলুন। তথ্যই ফাঁস করে দিচ্ছে আপনার নেতারা, সেই ব্যক্তিগত তথ্যই ফাঁস করে দিচ্ছে আপনার নেতারা, সেই ব্যক্তিগত তথ্যই ফাঁস করে দিচ্ছে আপনার নেতারা, নাম্বার এবং অ্যাড্রেস তারা ফাঁস করে দিচ্ছে। রাজ্যের পুলিশ কি দেখতে পাচ্ছেন, রাজ্যের ডিজি কি দেখতে পাচ্ছেন? এটা যদি অন্য কোনো বিরোধী রাজনৈতিক দলের নেতা করতো, সুও মোটো মামলা হয়ে যেত। দেখুন সেটা সময় বলবে, এগুলো দেবব্রত বাবু, আপনার ফোন নাম্বার এবং অ্যাড্রেস আমি নিয়ে ছাড়বো। তার আগে এক মিনিট সময় কেন বলবেন? সন্তু একটা বাইট শোনাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ভোট দেব তৃণমূলকে, আবার তৃণমূলের বিরুদ্ধে বা বিজেপির হয়ে কথা বলবো, এরকম এই লাইনে একটা কথা বলেছিলেন তিনি। সুজাতা খাও বলেছে, সুজাতা খাও বলেছে, হ্যাঁ অভিষেকের বাইট সুজাতা খাও বলেছে। ভাই, যেখান থেকে আপনি জিনিস নেবেন ওয়ারেন্টি তো সে দেবে। আপনি বিজেপিকে ভোট দিয়ে তৃণমূলকে বলতে পারেন না যে আমার বাড়ির টাকা কই। আপনি তৃণমূলকে ভোট দিন, আর যদি বাড়ির টাকা না পান আমি রাজনীতি ছেড়ে দেবো, তৃণমূল কংগ্রেস ছেড়ে দেবো, যদি তৃণমূল সরকার আপনার বাড়ির টাকা না। যেমন বিজেপির দিছে ওইরকমই বাকি আছে, 10% বাকি আছে। পরের বার বলে যাবে, পরের বার দিক তারপরে করবো, পরের বার আমাদের দিক তারপরে আমি করবো। সবাই তো বিজেপি না, তৃণমূল তো আছে, আছে তো ওই জন্য 90% আমরা তৃণমূলের আমরা ভোট দেবো না, আমরা পঞ্চায়েতে ভোট দেবো না, আমরা পঞ্চায়েতে ভোট দেবো না তৃণমূল রে। তারপরে দেখি কি করে পঞ্চায়েত দাঁড় করায় তৃণমূলরা, কিছুই হইব না, কিছুই তাহলে আমাদের কিছুই হবে না, চাউলও পাইবা না, তাহলে আমাদের কিছু হবে না, লক্ষ্মীর ভান্ডার পাইবা না, কন্যাশ্রী পাইবা না, স্বাস্থ্যসাথী পাইবা না, তখন কিছুই পাইবা না। ভোট দেওয়ার সময় তখন বড় ভুলে দিচ্ছ, আর যাওয়ার বেলায় বলছো ছোট ভোটকে দাও। দেখো মাসি, আমি এবার ক্লিয়ার কারেন্টই কথা বলে যাচ্ছি। যদি এবার এখান থেকে ভোট না আসে, এবার আমি একদম ক্লিয়ার কাট বলছি, তাতে মিডিয়া থাক যে থাক আই ডোন্ট কেয়ার। যদি এবার এখান থেকে যদি দেখি যে তৃণমূল লিড পায়নি, তাহলে সত্যি মাসি আমি তোমাদেরকে না, আমরা কেউই আর অভিযোগ শুনতে আসবো না। সাধারণ একজন মহিলা বললেন তৃণমূলকে ভোট না দিলে কি হবে। কাকলি বলছেন তাহলে স্বাস্থ্যসাথী পাবা না, লক্ষ্মীশ্রী পাবা না, এটা পাবা না, ওটা পাবা না। সন্তু শুনলে একদমই তাই কিশোরা, এবং মানুষ বলছে তৃণমূলকে ভোট দেব না, প্রকাশ্য এমপির সামনে বলছে। শুনুন, উনি এটা বোঝাতে চাইছেন যদি ভোট না দেয়, যদি সরকার না থাকে, এগুলো হয়তো বন্ধ হয়ে যেতে পারে। এটা বোঝাতে, আপনারা এটা বুঝতে হবে। সেইভাবে বলা হয়নি যে তৃণমূল দেবে না, কথাটা বলা প্র্যাকটিস করুন। আপনি বলুন দেবাংশু কেন ব্যক্তিগত তথ্য তিনি
আরে এগুলো তো কেন তিনি বলছেন তৃণমূল না করলে বিজেপি, তৃণমূল না করলে সুবিধা পাওয়া যাবে না? বিজেপি আপনি বলুন তৃণমূল না করলে কি সরকারি সুবিধা পাওয়া যাবে না? কোনো সংবিধানে কখনোই লেখা বলা আছে? হয়নি। আপনারা কি সংবিধানটা চেঞ্জ করে দিতে চাইছেন? নারায়ণবাবু দেবব্রত বাবু বলছেন তৃণমূলকে ভোট না দিলে এই সুবিধাগুলো বন্ধ হয়ে যাবে। নারায়ণবাবু সুবিধাগুলো বন্ধ হয়ে যাবে এমনটা বলছেন। সরকার করেছে, এটা মোদী সরকার করে। আমরা ট্যাক্স দিই না, আমাদের আমি নারায়ণবাবুর কাছে আসি। নারায়ণবাবু, সংবিধান কি চেঞ্জ হয়ে যাচ্ছে? মানে আমাদের এই রাজ্যটা ভারতের মধ্যে, ভারতের সংবিধান নিয়ে যে রাজ্যটা চলছিল সেই রাজ্যকেই অন্য সংবিধান অ্যাডপ্ট করছে, অন্য সংবিধান লিখছে, এটা হচ্ছেটাকে? এক্স্যাক্টলি। আপনি একটা জিনিস দেখুন, এই অনুপ্রেরণা এবং তার দলবলের প্রতিটি লোক তারা কিন্তু পশ্চিমবঙ্গের শাসন করে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন অনুপ্রেরণা দিদি, কিন্তু তিনি এবং তার দলবল সবসময় বলেন বাংলা এবং জয় বাংলা স্লোগান তোলেন, যেটা একটা পাশের স্বাধীন রাষ্ট্রের স্লোগান। এবং এর থেকে এদের মানসিকতা বোঝা যায়। শুধু তাই নয়, হ্যাঁ, এই পুরো দলটা একটা দুর্নীতিগ্রস্ত, একাধারে সরকারি যে টাকা, সরকারি এক্সচেকারকে লুট করে তার একটা ভগ্নাংশ তারা তথাকথিত উন্নয়নের নামে লোকে ডোল দিচ্ছে। আমাকে বলতে দিন, আমি আপনার সময় স্বাধীন ভারতবর্ষ জয় বাংলা আপনি বলতে পারেন না, আপনি বলতে পারেন না জয় বাংলা, না বলতে পারেন না। আপনারা জানেন না, একজন অত্যন্ত দরিদ্র পরিবারের প্রতিবাদী মুখ রেখা পাত্র, দলিত কন্যা, তার স্বাস্থ্য সাথীর কার্ডের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করছে। আমি জিজ্ঞেস করি ওই ভাটাংশুকে, ওটা কি তৃণমূল কংগ্রেসের পৈতৃক সম্পত্তি নাকি স্বাস্থ্য সাথীর কার্ডের টাকা? আমরা কোন স্কিম বলি বিজেপি স্কিম, আমরা বলি ভারত সরকারের অর্থ মোদীজি চালু করেছেন, উজালা মোদীজি চালু করেছেন, প্রধানমন্ত্রী আবাস মোদীজি চালু করেছেন, প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা মোদীজি চালু করেছেন, হর ঘর নল সে জল মোদীজি চালু করেছেন, পিএম কিষাণ সম্মান নিধি মোদীজি চালু করেছেন। এইরকম 175টা স্কিম। কি সাহস! বলছে দিদির খাবি আর মোদীর গুণগান করবে। একজন সাংসদের সামনে, তৃণমূল সাংসদের সামনে মানুষ বলছেন ভোট দেব না তৃণমূলকে, এবং অন্যদিকে শাসক দল বলছে ভোট না দিলে আপনি প্রকল্পের সুবিধাও পাবে না। আরে প্রকল্প কারো ব্যক্তিগত অর্থের টাকায় নয়, ব্যক্তিগত কোনো ব্যক্তির টাকায় নয়, আমার আপনার ট্যাক্সের টাকায়, আমার কিশলয় আপনার ট্যাক্সের টাকায়, সেটাকে ভুলে যাচ্ছে এই রাজ্যের শাসক দল। ঠিক, ট্যাক্সের টাকায় প্রকল্প তৈরি হচ্ছে, আমি আপনি ট্যাক্স দিচ্ছি, সেই প্রকল্প যেন মালিকানা হয়ে যাচ্ছে। এই আলোচনায় ফিরবো, প্রত্যেক অতিথির কাছে ফিরবো একটা ছোট্ট বিরতির পর। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। জোড়া মামলায় শেখ শাহজাহানের জেল হেফাজত, ইডির মামলা এবং সিবিআই এর মামলা। দিয়ে একটা ছোট্ট হিন্ট, একদমই কিশলা এবং সিবিআইয়ের মামলায় 5 দিনের জেল হেফাজতে, অন্যদিকে ইডির মামলায় 12 দিনের জেল হেফাজত। সিবিআইয়ের মামলায় 5 দিনের জেল হেফাজতে শাহজাহান, অন্যদিকে ইডির দায়ের করা মামলায় শাহজাহানকে 12 দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের। আর এই খবর নিয়েই ফিরছি ছোট্ট একটা বিরতি। সন্তু, তুমি যখন শেষ হেডলাইন্স পড়ছিলে দেখলাম যে মহারাজা কৃষ্ণচন্দ্রকে নাকি কিছু লোক চেনেন না। আমরা ছোট থেকে গোপাল ভাঁড়ের গল্প পড়েছি, অর্থাৎ ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা একদিকে, আরেকদিকে যদি তুমি ভুলতে না চাও তাহলে হুমকি, কিংবা তুমি যদি তাদের ভার্সনে ফলো না করো, তাদের কথা না শোনো, তাহলেও হুমকির অভিযোগ উঠছে। কেন হুমকি দিতে হচ্ছে কিশলয়? কারণ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে গরম গরম চায়ের মতো গরম গরম হুমকি দিতে হচ্ছে এই কারণে যে রাজ্যের শাসক দল নাকি ভয় পেয়েছে। কেন ভয়? কারণ বগডুই থেকে হাঁসখালি থেকে সন্দেশখালির ঘটনা সামনে আসার পর গোটা বাংলার মানুষ তারা প্রশ্ন করছেন রাজ্যের শাসক দল করছেটা কি মানুষের জন্য। তাই উদয়ন গুহ আবারও হুমকি দিচ্ছেন, আবারও বলছেন পোস্টার ছিঁড়ে দেওয়ার কথা, আবারও বলছেন বিরোধীদের কণ্ঠরোধের কথা। উদয়ন গুহ ঠিক কি বলেছেন শুনবো। জগদীশের যে ব্যানার ফ্লেক্স কাঠের ফেল করে লাগিয়েছে তার অর্ধেক করে দিয়েছে ভেঙে।
অর্ধেকটা শুধু জগদীশের মুখটা রয়েছে, বাকি অর্ধেক নেই। সেখানে বিজেপির পতাকা উঠছে। পরিমল বলছিল যে মাথা ঠান্ডা রাখতে হবে, সেখানে মাথা ঠান্ডা রাখার ব্যাপার নেই। ওরা একটা ফ্রেম ভাঙবে, ওদের 10টা ফ্রেম ভেঙে দিতে হবে, ওরা ঢুকিয়ে দিতে হবে। এই নিয়ে তো আলোচনায় ফিরতেই হচ্ছে সন্তু। আমাদের সঙ্গে অতিথিরাও রয়েছেন। প্রশ্ন করব যে হুমকির রাজনীতি, হুমকি দেওয়ার যে প্রসেস, সেই প্রসেসটা ধীরে ধীরে কমান হয়ে যাচ্ছে, আর কোনো নতুনত্ব থাকছে না। আচ্ছা, হুমকিটা দিচ্ছেন একটু নতুনভাবে দিন, ইনোভেটিভভাবে দিন, তাই নয় কি? সুকান্ত বাবুর কাছে যেতে হচ্ছে। সুকান্ত বাবু আমাদের সঙ্গে রয়েছেন। হুমকি প্রতিদিন আসছে, ফ্লেক্স ভেঙে দেবো, ছিঁড়ে দেবো। গতকাল দেখলাম সুকান্ত বাবু আমরা যে একটি ঘটনা ঘটলো, একটি বাচ্চা তৃণমূলের দেওয়াল লিখন মুছে দেওয়ার না জেনেই মুছে দিচ্ছিল, তাকে জুতো পেটা করার অভিযোগ উঠেছে। কি বলবেন সুকান্ত বাবু? আসল ঘটনা হচ্ছে যে আমাদের যে রাজনৈতিক, আমি যে বিষয়টি শেষ করছিলাম, যে রাজনৈতিক সংস্কৃতি, সেই সংস্কৃতিটা তো একদম এমন জায়গায় পৌঁছে গেছে যেখান থেকে কিন্তু মানে সাধারণ মানুষ কেন, ছোট ছোট বাচ্চারা কি শিখবে তা নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে। এবার উদয়ন গুহ যে বক্তব্য, এটা কিন্তু নতুন নয়, তুমি যেটা বললে যে নতুন কিছু নয়। এই যে এই ধরনের বক্তব্য রাখা, এর মাধ্যমে কি নির্বাচনী যে পরিবেশকে তাকে গরম করে তোলা এবং সেই পরিবেশকে কোথাও গিয়ে সাধারণ মানুষকে বিচ্ছিন্ন করা, কারণ তারা তো ভয় পায়। এবার যেটা হচ্ছে একটা ছোট্ট বাচ্চা, সে হতেই পারে যে কোনো রাজনৈতিক দলের দেয়াল লিখন মুছে যদি দেয়, তাতে তো কোনো ভুল নেই, কারণ তো সে শিশু। কিন্তু ঘটনা হচ্ছে যখন একজন রেসপন্সিবল মন্ত্রী তিনি এই ধরনের বক্তব্য রাখেন, তাতে কিন্তু আর কিছু না, রাজনীতির আবহকে গরম করা শুধু না, ভোটারদের কিন্তু কোন জায়গায় সন্ত্রস্ত হয়ে উঠবে। আবার কি সেই ছাপ্পা ভোট হবে? আবার কি সেই ধরনের একটা পরিবেশ তৈরি হবে যেখানে সাধারণ মানুষ ভোট দিতে পারবে না? সুতরাং এই ধরনের বক্তব্য রাখবার আগে এই যারা দায়িত্বপ্রাপ্ত, দেবব্রত বাবু বলতে চলেছেন যে বামেদের আমলে সবচেয়ে বেশি সন্ত্রাস হয়েছিল, তার উত্তর কি দেবেন? আমি দেবব্রত বাবুর কথা আগেই বলে দিলাম। আসছি দেবব্রত বাবু। হ্যাঁ আসছি, বলুন সুকান্ত বাবু বলুন। বামেদের আমলে তো সবচেয়ে বেশি সন্ত্রাস হয়েছিল। না, বামেদের আমলে সন্ত্রাস হয়েছিল, সেই সন্ত্রাসটা কি আবার ফিরিয়ে আনতে হবে? সেই সন্ত্রাস আমি যদি ধরে নেই, সেই সন্ত্রাসকে আমাকে ফিরিয়ে আনতে হবে। একদম ঠিক বলেছেন। আপনাদের একটু ওই তমলুক কেন্দ্রের দিকে একটু তাকানো দরকার ছিল সেখানে। আচ্ছা, দেবব্রত বাবু কিছু বলছেন, ঠিক আছে সুকান্ত বাবু আসছি। দেবব্রত বাবু একটা প্রশ্ন করে তারপর আপনাকে বলতে দিচ্ছি। যদি হুমকি দিতে হয় একটু ইনোভেটিভ, নতুন ধরন, লোকে একটু এন্টারটেইনমেন্ট হবে না, একটু একই কথা একই ভাষা, ওই রকম হুমকি দিতে হবে যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে হবে আপনার মৃত্যু ঘন্টা বাজিয়ে দেবো, এইরকম হুমকি দিতে হবে। তবে এগুলোকে তো হুমকি বলে না। আমরা 2021-এর বিধানসভা নির্বাচনে দেখেছি সায়ন্তন বসু, দিলীপ ঘোষ, মাননীয় আপনার ওই এইসব গুণ আমরা তো শুনে এসছি। এগুলো তো বাংলার মানুষ অভ্যস্ত। আমরা চাই না উদয়ন গুহ কি বললো না, একটা বক্তব্য ছিল না কারো মাথায় গুলি করবো, মাথায় গুলি করবো, এগুলোর তো মোটামুটি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। না অভিষেক বন্দ্যোপাধ্যায়, সায়ন্তন বসু বলেছিলেন মাথার মাঝখানে গুলি করবো। না অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। দু একটা জায়গায় বাবু কে কি বলছে জানি না, কিন্তু হুমকিটা দিতে হচ্ছে কেন? কি মনে হয় রাজনীতিতে হওয়া উচিত না, কুকথা হওয়া উচিত না। দেবব্রত বাবু হুমকি দিতে হচ্ছে কেন? কিন্তু দিলীপ ঘোষের কথাতেও দেবব্রত বাবু হুমকি দিতে হচ্ছে কেন? বিজেপি শোকজ করেছে, সেটা দেখুন। আরে হুমকি দিতে হচ্ছে কেন সেটা বিজেপি শোকজ করেছে, এটাই তো। হ্যাঁ দিতে হচ্ছে কেন? আচ্ছা নারায়ণ বাবুর কাছে আসি। বিজেপি শোকজ করেছে, তার মানে দিলীপ ঘোষ এমন কথা বলেছিলেন যা ভুল, তাই তো? তার উত্তরে কি বলবেন? শোকজ করলো তো বিজেপি, কিন্তু তৃণমূল করেছে কি? আচ্ছা দেখুন, তৃণমূলের হচ্ছে এই যে দেবাংশুর কাজটাকে তৃণমূল তার অফিসিয়াল হ্যান্ডেল থেকে আবার সেটাকে টুইট করেছে, এবং এটাতেই প্রমাণ করে যে পুরো এই দলটা একটা সন্ত্রাসী জায়গায় নিয়ে গেছে। মানুষকে লুট করব, জেহাদিদের মদত দেব এবং অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটিতে যারা জড়িত থাকছে তাদের তোল্লা দেব, ব্যক্তিগত সম্পত্তি বাড়াবো, কারণ পুরো দলটাই ফ্লেক্স লাগাবেন কি করে? ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার কথা হচ্ছে। ফ্লেক্স লাগাবেন কি করে? বাংলার মানুষ বলছে না আপনারা। আচ্ছা ওনারা ফ্লেক্স লাগাতে পারবেন? ওনারা ফ্লেক্স লাগাতে পারবেন? লাগাতে দেবেন? সন্ত্রাস আপনারা এতে আপনারা ফ্লেক্স ছিঁড়ে দেবেন না লাগাবেন? উদয়ন বাবু বলতে ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হবে, আপনাদের বিরুদ্ধে যান। ফ্লেক্স লাগাতে দেবেন কিনা? দেয়াল লেখার জন্য হাত কেটে নেওয়া হয়েছে। দেখুন তৃণমূল বলতে দেবে না, কারণ ওরা ওদের সন্ত্রাসটা
আপনি একটা প্রশ্নের উত্তর দিন। আপনি কিছুতেই 34 বছরে চলে যাচ্ছেন, যান, কোনো অসুবিধা নেই, তা নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু মানুষ তো বদলা নয়, বদল চেয়েছিল। এটাই কি বদল? এটাই কি বদল? গলিতে গলিতে গুলি, বারান্দায় বোমা, হুমকি, এটা বদল? আরো একবার শুনতু, এনাদের কথার মাঝে প্রশ্ন হারিয়ে গেছিল। এটা কি বদল? 34 বছরের কাসুন্দি ঘাটছেন ঘাটুন, কিন্তু আপনারা বুকে হাত দিয়ে বলুন, আপনারা বলেছিলেন বদলা নয় বদল চাই। এটা কি বদল? বারান্দায় বোমা আর অলিতে গলিতে গুলি আর হুমকি, বাবু বলছে, সন্তু প্রশ্ন করছে যে আপনারা বলছেন 34 বছর হাত কেটে না হতো, তাহলে নতুন কি হচ্ছে এখন? বদল এটাই এসছে, নারী স্বাধীনতা, নারী মুক্তি, নারী স্বাধীনতা। সন্দেশখালীতে কি হয়েছে? সন্দেশখালীতে কি হয়েছে? নারী স্বাধীনতা আপনি বলুন, সন্দেশখালীতে কি হয়েছে? আপনি বলুন, সন্দেশখালীতে কি হয়েছে? নারীদের কি নারী স্বাধীনতা বলতে এরা কি বোঝে? আচ্ছা, এই উত্তরটা দিন। আমি পরপর বলতে পারি, সন্দেশখালীতে কত পার্সেন্ট নারী স্বাধীনতা দিয়েছেন? আর মাননীয় সেই অত্যাচারকে সমর্থন করেছেন। সন্দেশখালীতে কত থেকে 1000 টাকা করে দিলাম আর পিঠে খাওয়াতে হবে। সুরক্ষা সন্দেশখালীতে পার্সেন্টেজ কত? এটা নিয়ে বলুন। আপনারা নারীদের নিয়ে আরে দেবব্রত, পার্সেন্টেজ কত? পার্সেন্টেজটা কত? সন্দেশখালীতে নারী সুরক্ষার পার্সেন্টেজ কত? ঠিক আছে, স্থানীয় বিজেপি নেতৃত্ব উদয়ন গুহ বলেছেন যে ফ্লেক্স ছিঁড়ে দেবো, ওরা একটা ছিল আমরা 10টা ছিঁড়বো, ওরা একটা ছেড়ার কথাও আসছে কেন সেই নিয়েও প্রশ্ন করা হয়েছিল। স্থানীয় বিজেপি নেতৃত্ব কি বলছে শুনবো। কথাবার্তা কোনো ভালো হবে না। আমি বলবো উনি যত পোস্টার ভাঙুক, উনি যত পোস্টার ভাঙবে ভারতীয় জনতা পার্টির ভোট তত বাড়বে। ভোট এলেই কেন হুমকি ধমকানি চমকানি হবে? ভোট এলেই কেন বারান্দায় বোমা পড়ে থাকবে আর অলিতে গলিতে গুলি চলবে আর বাংলার মায়েরা বুক চাপড়ে চাপড়ে কাঁদবে? আমরা মা মাটি মানুষের কথা বলেন না আপনারা? আজ বাংলার মায়েরা বুক চাপড়ে চাপড়ে কাঁদছে, মানুষ কাঁদছে আর মাটি রক্তে ভিজে যাচ্ছে। কি বলবেন দেবু? শুনুন, অভিযোগ আপনারা করতেই পারেন, অভিযোগের সারবত্তা কতটা আছে সেটা দেখতে হবে। 2021 অফিশিয়ালি সবচেয়ে বেশি বিজেপির সমর্থক এবং আপনার মাননীয় করেছেন। কেন্দ্রীয় বাহিনীর নিয়ন্ত্রণে ভোট হয়েছিল, কেন্দ্রীয় বাহিনী চলে আপনারা হুমকি দিচ্ছেন কেন্দ্রীয় বাহিনী 15 দিন বাদে চলে গেলে। আপনারা বলছেন কেন্দ্রীয় বাহিনী 15 দিন বাদে চলে গেলে, কেন্দ্রীয় বাহিনীকে কে লিড করে জানেন? 15 দিন বাদে চলে গেলে। ঠিক আছে, ওকে। প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেছেন, প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেছেন 15 দিন বাদে যখন কেন্দ্রীয় বাহিনী চলে যাবে আমরা দেখে নেব। এগুলো হুমকি নয়। আমি একটা কথা বলি, ক্যান্ডিডেট হুমকি দিচ্ছে। ঠিক ঠিক ঠিক, আমি একটা কথা বলছি, আরো একটা বিষয় আছে। হ্যাঁ, আরো একটা বিষয় আছে, আপনারা দেখে নিচ্ছেন। গরু চুরি থেকে কয়লা চুরি, বিভিন্ন চুরি বাংলা দেখেছে তো? আপনি কি মানবেন না কোনো চুরি হয়নি? ব্যাংক চুরিও আমরা দেখেছি। কোনো চুরি হয়েছে কি? ব্যাংকের টাকা চুরি, ব্যাংকের টাকা চুরি। তারপর বলুন কয়লা চুরি দেখেছি তো। কয়লা চুরি দেখেছেন? কয়লা চুরি দেখেছেন? শুনুন, আমরা দেখেছি তো। চাকরি চুরি, চাকরি। ঠিক আছে, ওকে। এই সমস্ত প্রশ্ন, চাকরিটা কাদের ইনভেনশন? ঠিক ঠিক ঠিক, চাকরিটা কারা শুরু করেছিল? আঙ্গুলি বলতে পারে। ঠিক আছে, হলো 1 মিনিট। আমরা যখন প্রশ্ন করি, 1 মিনিট, হোল্ড, অডিও ডাউন। আমরা যখন প্রশ্ন করি নেতারা তো প্রচার করতে বেরোন, সাধারণ মানুষ তাদের প্রশ্ন করেন, সংবাদ মাধ্যমের কাজ প্রশ্ন করা। আমি যে মাইনেটা পাই সেটা প্রশ্ন করার জন্য পাই। সাংসদ নেতা মন্ত্রীদের মতো টাকা নিয়ে বাড়িতে বসে আমরা জোট চুরি করি না, তাই আমরা প্রশ্ন করি, আমাদের কাজটাকে আমরা জাস্টিফাই করি এবং সেই প্রশ্নের উত্তরে নেতারা রেগে অগ্নিশর্মা হয়ে যান। গতকাল প্রশ্ন করা হয়েছিল, একদিকে প্রশ্ন করা হয়েছিল সৌগত রায়কে আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। তারা কি বললেন শুনুন, তারপর ফিরছি আলোচনায়। আমি তো জিজ্ঞাসা করতাম যে লোকসভা কেন্দ্রের ফলাফল নিয়ে আপনি কি ভাবছেন, এই সংক্রান্ত প্রশ্ন। আমি তাহলে আপনাদের প্রেসের উত্তর দিয়ে আমি মিটিং করবো না, বলে দাও প্রেসের লোক রয়েছে, প্রেসের লোককে অ্যাটেন্ড করবো। আমি এতক্ষণ বসে রইলাম, আপনারা এলেন না। আই এম গোইং ফর অ্যাটেন্ডিং। ডাজন্ট ম্যাটার টু মি, ডোন্ট টেল মি দিস ওয়ে। আপনি অনেকক্ষণ এসেছেন, মানে বলেছেন আমি এতক্ষণ বসে আছি, আমি যাচ্ছি মিটিং করতে না, সেই সময় আপনি ঢুকে যাচ্ছেন। আপনি কি ভাবেন আমাকে বলুন তো, কি ভাবেন, কি স্ট্যান্ডার্ডে ভাবেন? এত প্রশ্ন সহজে করা যায় না, প্রশ্ন করেই যাচ্ছে। এত প্রশ্ন সহজে করা যায় না, প্রশ্ন করেই যাচ্ছে।
সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে গলা টিপে খুন করার চেষ্টা করছেন এই শাসক দলের নেতারা। আমাকে গ্রেপ্তার করা হয়েছিল সন্দেশখালিতে, আমাদের সংবাদ মাধ্যমগুলোকে এভাবে আক্রমণ করছেন কোন ভয়ে? দেবুদা উত্তর দিন, কোন ভয়ে আক্রমণ করছেন? একদম ঠিক বলেছেন। গতকাল আমরা দেখেছি, সারা ভারত দেখে, সারা দেশ দেখেছে, সারা পশ্চিমবঙ্গ দেখেছে, তমলুকের প্রার্থী উনি একজন সংবাদ মাধ্যম থেকে প্রশ্ন করা হয়েছিল, কি উত্তর দিয়েছেন, কিভাবে আক্রমণ করেছেন, সেটাও তো আপনার দেখানো উচিত। বলুন কি আক্রমণ করেছে? অভিজিৎ আমি একটা কথা বলছি, একটা কথা বলি দেবব্রত বাবু। যখন আমরা আপনাদের প্রশ্ন করি বা বিজেপিকে আমি ধরুন প্রশ্ন করলাম, বিজেপি বলল তৃণমূল এই খারাপটা করেছিল, তৃণমূলকে প্রশ্ন করলাম বিজেপি তো এই খারাপটা, আপনি তাতে আপনার এই বিহেভিয়ার, এই ব্যবহারকে জাস্টিফাই করতে পারলেন? না, জাস্টিফাই আপনি এইটার উত্তর দিতে পারছেন? শুনুন, জাস্টিফাই করা প্রশ্ন উঠছে না, কিন্তু দেখুন একটা প্রথা চলে আসছে, সেই প্রথা থেকে এই প্রথা, হ্যাঁ শুনুন, কুকথার প্রথা, দুর্ব্যবহারের প্রথা, শুনুন, দুর্নীতির প্রথা, শুনুন, চুরির প্রথা, ডাকাতির প্রথা। এই প্রথাটা শুরু করছে কে? এই প্রথাটা শুরু করছে কে? আমরা বাংলায় দেখতে পাচ্ছি সাংবাদিকদের ঠিক আছে, চিঠি পাঠানো হচ্ছে, গ্রেফতার করা হয়েছিল আমাকে, ঠিক আছে, সুকান্ত বাবু এভাবে আক্রমণ করা হচ্ছে, ঠিক আছে, আবার আসি আলোচনা, এটা কেন করছে? মাননীয় নিজস্ব, ঠিক আছে, সুকান্ত বাবুর কাছে যেতে হবে। সুকান্ত বাবু, এই মুহূর্তে যেটা দেখালাম, সংবাদ মাধ্যম প্রশ্ন করলে প্রার্থীরা ক্ষেপে উঠছেন, কারণ আমরা এমন প্রশ্ন করছি যা তাদের পছন্দ না। তাহলে কি এই প্রসেসটা বেটার হবে যে আমরা আগে জিজ্ঞেস করবো, দাদা আপনাকে আমরা কি প্রশ্ন করব, উনি বলে দেবেন আর আমরা করবো? সুকান্ত বাবু, সমস্যা হচ্ছে কি বলতো, সন্তুর যে ঘটনাটা সেটা চোখে আঙুল দিয়ে আবার দেখিয়ে দিয়েছে যে সাংবাদিকরা কোশ্চেনিয়ার তৈরি করবার আগে বা কোশ্চেনিয়ার সেটাকে দেখিয়ে নিতে হবে যে কোনো রাজনৈতিক দলের বা যারা প্রচার করতে যাচ্ছে তার নেতৃত্বদের। কিন্তু প্রশ্ন হচ্ছে যে রাইট টু এক্সপ্রেশন, সেটা কিন্তু থাপ্পড় বনাম মাদ্রাস মামলায় সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছিল যে রাইট টু এক্সপ্রেশন সেটা কিন্তু যেমন একটা মুদ্রাযন্ত্রের স্বাধীনতাকে কোনোভাবে কেউ হস্তক্ষেপ করতে পারবে না, এবং যে কোনো ধরনের তথ্য কিন্তু সেটা অবশ্য হচ্ছে ন্যাশনাল ইন্টিগ্রিটি এবং সোভারেনিটিকে কখনো যেন হস্তক্ষেপ না করে। কিন্তু যখন একটা সাধারণ প্রশ্ন একটা রাজনৈতিক দলের নেতৃত্বকে করা হচ্ছে, তখন তারা এতটা ক্ষেপে কেন যাচ্ছে? কেন এক ধরনের সংবাদপত্রের প্রতি এই ধরনের বঞ্চনা করা হচ্ছে? তার মানে কি কোনোভাবে সত্যকে আটকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সত্যের পথটাকে রুদ্ধ করে দেওয়া হচ্ছে? এটা কিন্তু যথেষ্ট অন্যায় নয়। এটা কিন্তু ওই যে বলে না, ইফ দ্য ল্যাম্প অফ জাস্টিস গোজ আউট ইন এ ডার্কনেস, হাউ গ্রেট ইজ দ্য ডার্কনেস। এই ন্যায় বিচারটা পদদলিত হবে যদি হস্তক্ষেপ। সুকান্ত বাবু আপনাকে প্রশ্ন করছেন, দেবব্রত বাবু প্রশ্ন করুন। হ্যাঁ শুনুন, প্রশ্ন তো নিশ্চয়ই সাংবাদিকরা করবে, দেশের প্রধান সেবক যিনি আছেন তাকে কি সাংবাদিকরা প্রশ্ন করতে পারেন না? সাংবাদিক নারায়ণ বাবু দেবেন, এক মিনিট, মন কি বাতেও তাকে কথা বলতে হয়, মানুষের মন কি বাত উনি শোনেন না? কি শোনেন? প্রশ্ন করতে পারেন? আরে আপনাদের মাননীয় তো টিভি চ্যানেল থেকে উঠে ছুড়ে সবকিছু খুলে বেরিয়ে যান। আপনারা বলুন, শুনুন, তৃণমূল একটা দোকান কাটা এমন দলে এসে দাঁড়িয়েছে যে এই সন্ত্রাসের কথা বলছেন, তিনি দেশের প্রধানমন্ত্রী, তিনি কি কোনো সাংবাদিককে গ্রেফতার করিয়েছেন? তিনি কি কোনো তিনি কি কোন সাংবাদিককে উল্টো পাল্টে কথা বলেছেন? তিনি কি কোন সাংবাদিককে আক্রমণ করেছেন? আপনি উত্তর দিন, আপনি ঘুরিয়ে দেবেন না। দুর্নীতি চালিয়ে যাচ্ছেন, ডবল ইঞ্জিন সরকার ছিল, ডবল ইঞ্জিন শুধু উদয়ন কল্যাণ নয়, কাজল শেখ তিনি ঠিক কি বলছেন সেটাও আমরা শোনাবো। শুনুন, শুনুন, আইনের ঊর্ধ্বে নয়, হ্যাঁ আইনের ঊর্ধ্বে নয়, অপরাধ মাননীয় আইনের ঊর্ধ্বে নয়। অবশ্যই কাজল শেখ কাপড় বেঁধে নেমেছে, কাজল শেখ উপরবেলা ছাড়া কাউকে কোনদিন ভয় পায়নি আর পাবেও না। তাই যারা হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ করতে চাইছো বন্ধু, একটু সাবধানে থাকো। তোমাদের বামপন্থের যেভাবে আমরা নানুর ছাড়া করেছি, বীরভূম ছাড়া করেছি, বাংলা ছাড়া করেছি, তোমাদের সময় এসে গেছে, তোমাদেরকে গুজরাট পাঠিয়ে ছাড়বো। এই বাংলায় তোমাদের ঠাঁই হবে না। নারায়ণ বাবু, তৃণমূল বলছে যে বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষ তারা কুকথা বলছেন, আপনারা কোন মুখে বলেন যে তৃণমূলের কুকথা, তৃণমূলের হুমকি? তৃণমূল পুরো দলটাই তো তাই। ভাইপো সেকেন্ড ইন কমান্ড, সে তো মাথায় গুলি করে দেবে। মমতা ব্যানার্জি নিজে আমাকে একটা জবাব দিন, সন্তুকে আপনারা বলছেন আইন সাংবাদিকদের অ্যারেস্ট করে আপনারা গণতন্ত্রের কথা বলছেন। হ্যাঁ ঠিক, বেআইনি ভাবে জবাব নেই। আপনার মাননীয় বেআইনি ভাবে তার দলদাস পুলিশকে দিয়ে যে সংবাদ মাধ্যমের উপর আক্রমণ, সাংবাদিককে অ্যারেস্ট করা, সংবাদ মাধ্যম প্রশ্ন করতে গেলে তাদের উপর কুকথা বলা, কি উত্তর দেবেন? আপনারা গণতন্ত্রের গলা টিপে ধরে ভোটে জিততে চাইছেন, সেটা তো প্রমাণিত হয়েছে। আর প্রমাণিত হয়েছে মাননীয় শুভেন্দু অধিকারী বলেছেন মাননীয় অন্যায় করেছে, আপনার মাননীয় অপরাধ করেছে, সাংবাদিক অ্যারেস্ট করে। সাংবাদিকরা কি প্রশ্ন করছেন? সাংবাদিকরা দেবাংশুর মতো তার ফোন নাম্বার নিয়ে সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে না। সাংবাদিকরা প্রশ্ন করছেন চাকরি কেন চুরি হয়েছে, চাল কেন চুরি হয়েছে, কি বলবেন, কি তথ্য আছে? তাতে এত অগ্নি শর্মা? আমি গিয়েছিলাম সন্দেশখালী তথ্য তুলে ধরতে, টেনে হিচড়ে ক্যামেরার সামনে অনিয়ারে আপনারা গ্রেপ্তার করেছিলেন। দমিয়ে রাখতে পারবেন না। এই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ প্রশ্ন করবে, আলবাত করবে। ঠিক, আলবাত প্রশ্ন করব, প্রশ্ন করতে থাকবো, এবং এই আলোচনা আমরা প্রতিদিন করছি, সেই আলোচনা তো করবোই। তারই সঙ্গে সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বাইট শোনাতে হবে। শুভেন্দু অধিকারী কি বলছেন গোটা বিষয় নিয়ে, সেই বাইট শুনবো, তারপর ফিরবো। শুভেন্দু অধিকারী। মায়েরা ঝাঁটা ধরবেন না ঝাঁটা। মদশ্রী মুখ্যমন্ত্রী আপনাদেরকে 21,000 মদের দোকান দিয়েছে। একে আরো ভোট দেবেন? হ্যাঁ, এটা বিধানসভার ভোট নয়, কিন্তু এই রাজ্যে 18টাকে যদি ডবল করে দেন 6 মাসের মধ্যে, এই সরকারটাকে বঙ্গোপসাগরে ফেলার কাজ আপনাদের বিরোধী দলনেতা করবে। চা আড্ডার ভোটে আমরা প্রশ্ন করলাম, রেখা পাত্রের মতো একজন প্রার্থীর সমস্ত ব্যক্তিগত তথ্য কি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা যায়? ব্যক্তিগত তথ্য কি সমাজের সামনে, সবার সামনে এইভাবে খুল্লা দিয়ে দেওয়া যায়? সেই প্রশ্নের উত্তর আপনারা কি পেলেন? একদমই। তারই সঙ্গে সঙ্গে দেবাংশু, তোমায় বলছি, আপনাকে বলছি দেবাংশু, আপনার সমস্ত তথ্য কবে আপনি সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন? সারা বাংলার মানুষের জন্য সেই অপেক্ষায় রয়েছে, আর অপেক্ষায় রয়েছি আপনি কবে ক্ষমা চাইবেন একজন মহিলার কাছে যার পার্সোনাল তথ্য, যার ব্যক্তিগত তথ্য আপনি ফাঁস করেছেন এবং পরে ডিলিট করতে বাধ্য হয়েছেন রিপাবলিকের প্রশ্নে। এই আলোচনায় ছিলাম, প্রত্যেক অতিথিকে ধন্যবাদ। ফিরছি একটা ছোট্ট বিরতির পর, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।